বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, সৈয়দ আহমেদ কলেজ, সুগানপুকুর, গাবতলী, বগুড়া। প্রিয় মাস্টার্সে অধ্যয়নরত শেষ পর্বের শিক্ষার্থী বৃন্দ, ভালো আছো নিশ্চয়ই। তোমরা ইতিমধ্যে জেনেছ কোভিড-19 করোনা ভাইরাস জনিত মহামারীর কারণে আমাদের নিয়মিত পাঠদান স্থগিত রয়েছে। আমাদের অনলাইনে অন্যান্য ক্লাস সব চলছে। আজ আমি তোমাদেরকে আমার বিষয়ের একটি নতুন অধ্যায় নিয়ে আলোচনা করব, একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমি তোমাদের সাথে তোমাদের কম্পালসারি 3টি বিষয় আছে: 31-1601, 31-1603, 31-1605। আমি 31-1603 এই বিষয়টি তোমাদেরকে পড়াই। এই 31-1603 বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নেই আমার 31-1603 কোডের বিষয়টি হচ্ছে বাংলার আর্থ সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস 1200 থেকে 1765 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে বাংলার আর্থসামাজিক ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো বা পর্যালোচনা করো। আজকে আমি তোমাদের বাংলার আর্থসামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসসমূহ নিয়ে আলোচনা করব। বাংলার আর্থসামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসসমূহ আলোচনা করতে গেলেই আমাদের সিলেবাসে যে পর্যন্ত আছে 1200 থেকে 1765 সাল পর্যন্ত, এই যুগটাকে আসলে মধ্যযুগ বলা হয়। এই মধ্যযুগীয় বাংলার আর্থসামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস আলোচনা করতে গেলে আমরা এই অংশটাকে দুটো অংশে ভাগ করতে পারি। একটি হচ্ছে সুলতানি আমল, অন্যটি হচ্ছে মোগল আমল। সুলতানি আমলের ইতিহাস, যদি বাংলার আর্থসামাজিক ইতিহাস আমরা জানতে চাই, বিশেষ করে এই সময়ের ইতিহাস পাওয়া অত্যন্ত কঠিন। কারণ বাংলা সবসময় ভারতবর্ষের শাসকরাই শাসন করেছে এবং বাংলার যে ইতিহাসটা রচিত হয়েছে তা দিল্লিতে বসেই বেশিরভাগ ক্ষেত্রে রচিত হয়েছে। যে কারণে বাংলার সঠিক ইতিহাস, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক ইতিহাস পাওয়া খুবই দুরূহ, কিন্তু একেবারে অসাধ্য নয়। কারণ পরবর্তীতে আমরা যে উৎসগুলো পেয়েছি তাতে থেকে বাংলার এই ইতিহাসকে সুনির্দিষ্ট করেছে এবং সমৃদ্ধ করেছে। বিষয়গুলি আমরা জেনে নেই যে বাংলার সুলতানি আমলের উৎসসমূহ কী কী ছিল। প্রথমে আমরা বলতে পারি আরবি ফার্সি ভাষায় রচিত লিখিত ইতিহাস, দ্বিতীয়ত সুফিদের জীবন চরিত, তৃতীয়ত সমসাময়িক শিলালিপি মুদ্রা, চতুর্থত বিদেশি পরিব্রাজকদের বিবরণ, পঞ্চমত বাংলা সাহিত্য। এই 5টি বিষয়ের উপর মোটামুটিভাবে আমরা যদি তথ্য গবেষণা করি তাহলে আমরা মোটামুটিভাবে বাংলাদেশের তথ্য নির্ভর বা সুনির্দিষ্ট ইতিহাস পাওয়া যায়। প্রথমে আমরা দেখি আরবি ফার্সি ভাষায় লিখিত আরবি ও ফার্সি ভাষায় লিখিত গ্রন্থ, ইতিহাস গ্রন্থ পাওয়া যায়। আরবি ও ফার্সি ভাষায় লিখিত গ্রন্থগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ ছিল মিনহাজুস সিরাজের তবকাত নাসিরি, জিয়াউদ্দিন বারানির তারিখি ফিরোজ শাহী। পরবর্তীতে আমরা দেখেছি যে রিয়াজুস সলাতিন, তারপর খুরশিদ জাহান নুমার। তো এইরকম অনেক আরবি সাহিত্য কয়েকটি আমরা সুনির্দিষ্ট যে ইতিহাস গ্রন্থ আমরা পেয়েছি তাতে থেকে বাংলার ইতিহাস মোটামুটিভাবে বাংলার ইতিহাসকে, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসকে সমৃদ্ধ করেছে।
সুফিদের জীবনচরিত থেকে আমরা যে ইতিহাস পাই, অনেক সময় বাংলার 1200 সালের পর থেকে এবং এবং এর পূর্বেও বাংলায় মুসলমানদের আগমন ঘটেছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং ইসলাম প্রচারের ক্ষেত্রে, এবং তাদের যে আগমন, চলাফেরা এবং চিঠিপত্রের আদান প্রদানের মাধ্যমেও যে ইতিহাস রচিত হয়েছে, সেখান থেকেও আমরা এর ইতিহাসের মোটামুটিভাবে এর উৎস খুঁজে পাই, এই অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্থ খুঁজে পাই, এই উৎস খুঁজে পাই। সমসাময়িক শিলালিপি মুদ্রা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, উৎসের দিক থেকে এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান। তৎকালীন সময়ে যে আমাদের শাসকদের শিলালিপি এবং মুদ্রা থেকে আমরা যে ইতিহাসের উৎস খুঁজে পাই, এর মধ্যে থেকে আমরা যাচাই বাছাই করে এর সত্যতা আমরা নির্ভর করতে পারি। সেজন্য এই উপাদানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তোমরা জেনেছো যে বাংলার পাহাড়পুর, তারপর কুমিল্লার ময়নামতিতে অনেক এরকম শিলালিপি মুদ্রার মাধ্যমে এই বাংলার ইতিহাসের সত্যতা বা তথ্য, যথোপযুক্ত তথ্য খুঁজে পেয়েছি আমরা। বিদেশি পরিব্রাজকদের বিবরণ, মধ্যযুগে তৎকালীন সময়ে অনেক বিদেশি পর্যটক এবং পরিব্রাজকরা আমাদের দেশে এসেছেন। তার মধ্যে মাহুয়ান ইবনে বতুতার নাম উল্লেখযোগ্য। তাদের বিভিন্ন সফরনামা এবং রোজনামচায় লিখিত যেসব বিবরণ পাওয়া যায়, সেই থেকেও বাংলার ইতিহাসের এর অর্থনৈতিক, সামাজিক এই আমরা দিকগুলি খুঁজে পেয়েছি। পরিশেষে তৎকালীন সময়ে সুলতানি বাংলা সাহিত্য, বাংলা সাহিত্যের ক্ষেত্রেও তৎকালীন সময়ে যে সাহিত্যগুলো রচনা করা হয়েছিল তা বাংলার সমসাময়িক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাসগুলো পাওয়া যায়। তৎকালীন সময়ে উল্লেখযোগ্য যেরকম গ্রন্থ বাংলা সাহিত্যের মধ্যে ছিল শাহ মোহাম্মদ সগিরের ইউসুফ জুলেখা, কীর্তিবাস, রামায়ণ, মহাভারত, এরকম বাংলা সাহিত্য থেকেও আমরা বাংলার তৎকালীন সময়ে সুলতানি বাংলার সামাজিক সাংস্কৃতিক ইতিহাস পেয়ে থাকি। মুঘল আমলে আমরা বাংলার সামাজিক সাংস্কৃতিক ইতিহাস যদি খুঁজতে চাই, একই ব্যাপার। মুঘল আমলে সুলতানি আমলের চেয়ে মুঘল আমলের এর উৎসসমূহ ছিল অত্যন্ত নির্ভরযোগ্য, এবং বলা যায় যে নির্ভরযোগ্য ছিল। তৎকালীন সময়ে মুঘলরাই বাংলা শাসন করেছে এবং বাংলা শাসন করে তারা যে ইতিহাস গ্রন্থ রচিত করেছে, তার থেকে মোটামুটিভাবে অনেক ইতিহাস গ্রন্থ এবং বলা যায় যে এই বাংলা সাহিত্য পর্যটক বিবরণ এখান থেকে একটা সুনির্দিষ্ট এবং অনেক রচিত আমরা গ্রন্থ এখান থেকে পেয়ে থাকি। কিন্তু তথ্য, মুঘল আমলের তথ্য পেয়ে থাকলেও মুঘলরা সাধারণত বাংলাকে গুরুত্ব না দিয়ে তাদের নিজেদের প্রভাব প্রতিকেই বেশি সমৃদ্ধ করেছিল, এবং এ থেকেও কিছুটা হলেও বাংলার সঠিক ইতিহাসের, সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের কিছুটা ভাটা পড়ে। তথাপি আমরা অন্যান্য যে শিলালিপি, তারপর মুদ্রা ব্যবস্থা, এগুলো থেকে এবং বিদেশি পর্যটকদের বিবরণের মাধ্যমে যে ইতিহাসগুলো আমরা পেয়ে থাকি, তা থেকে বাংলার ইতিহাসকে সমৃদ্ধশালী বলা যায়। এখন দেখে যাওয়া যাক যে বাংলার মুঘল আমলের বাংলার যে সকল তথ্য নির্ভর ইতিহাসগুলো ছিল, অর্থাৎ উৎসগুলো ছিল, সেগুলো প্রথমত ছিল ফার্সি ইতিহাস ও সাহিত্য, দ্বিতীয়ত বাংলা সাহিত্য, তৃতীয়ত বিদেশি পর্যটকদের বিবরণ, চতুর্থত রাজস্ব ও আদমশুমারি পরিসংখ্যান তথ্য, পঞ্চম শিলালিপি মুদ্রা ব্যবস্থার মাধ্যমে আমরা তৎকালীন সময়ের সাংস্কৃতিক ও অর্থনৈতিক ইতিহাস খুঁজে পাই। তৎকালীন সময়ের আমরা যদি সংক্ষিপ্তভাবে বর্ণনা করি, ফার্সি ইতিহাস ও সাহিত্যের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল আকবরনামা, তারপরে তবকাতি আকবরী নিজামুদ্দিনের, আবুল ফজলের আকবরনামা, মুনতাকওয়াফ আল তাওয়ারিক আব্দুল কাদের বদাউনির, এই সমস্ত গ্রন্থ। তাছাড়া বাংলায় রচিত ছিল বাহারিস্তান গায়েবী মির্জা নাথানের, তারপর ছিল তারিফ ই মুলক ই আসাম শিহাবুদ্দিন তালিশের। এই গ্রন্থগুলো থেকে আমরা ফার্সি সাহিত্য থেকে আমরা বাংলার তৎকালীন মুঘল সমাজের ইতিহাস পেয়ে থাকি। বাংলা সাহিত্যের মধ্যে ছিল মরমীবাদ, সুফিবাদ, চৈতন্য কাব্য, চণ্ডী কাব্য,
মঙ্গল কাব্য, ধর্ম মঙ্গল কাব্য, অন্নদা মঙ্গল কাব্য, সত্যপীরের উপর রচিত কাব্য, বাউল গীতি, এগুলো থেকেও আমরা তৎকালীন সময়ে বাংলার ইতিহাসের সামাজিক সাংস্কৃতিক উৎস খুঁজে পাই। শিলালিপি, মুদ্রা থেকে মসজিদ, মাদ্রাসা, এগুলা শিলালিপি থেকে আমরা তৎকালীন সময়ে বাংলার মুদ্রা এবং মুদ্রা ব্যবস্থা থেকেও বাংলার ইতিহাসের অনেক মুদ্রা ব্যবস্থা খুঁজে পাই। বিদেশিদের, পর্যটকদের এবং ভ্রমণ কাহিনী এবং তাদের রোজনামচা থেকেও আমাদের এই সঠিক তথ্য অনেকটাই বাংলার ইতিহাসের সামাজিক ও সাংস্কৃতিক তথ্য ইতিহাসের উৎস খুঁজে আমরা পাই। এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইউরোপীয় বণিকদের মধ্যে র্যালফ ফিচ, সেবাস্টিয়ান মানরিক, নিকোলাই মানচি, ফ্রান্সিস আলেকজান্ডার হ্যামিল্টন, জন মার্শাল প্রমুখ এরা গুরুত্বপূর্ণ ছিলেন। রাজস্ব ও পরিসংখ্যান সংক্রান্ত দলিল, রাজস্ব ব্যবস্থা তৎকালীন সময়ে যে বিদেশি ইংরেজরা তথা অন্যান্য যারা যে পরিসংখ্যান দিয়ে গেছেন সেখান থেকেও আমরা এর গুরুত্বপূর্ণ তথ্য পাই। কৃষিজাত দ্রব্য, শিল্পজাত পণ্য, খনিজ পদার্থ, জেমস গ্রান্টের পঞ্চম রিপোর্ট ব্রিটিশ পূর্ব বাংলার রাজস্ব পদ্ধতি সম্পর্কে লেখা হয়েছে। মুঘল আমলে দ্য মিনিটস অফ দ্য গভর্নর জেনারেল অ্যান্ড কাউন্সিল সেটেলমেন্ট অ্যান্ড কালেকশন অফ রেভিনিউ অফ বেঙ্গল, এটা বাংলার একটা বলা যায় মূল্যবান একটা দলিল। এখান থেকেও আমরা বাংলার আর্থসামাজিক এবং সাংস্কৃতিক ইতিহাস। তো এইরকম দেখা যাচ্ছে যে বাংলার ইতিহাসের সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের পাওয়া একটু কষ্টসাধ্য হলেও একেবারে আমাদের জন্য দুঃসাধ্য ছিল না। যে ইতিহাসগুলো আমরা পেয়েছি অত্যন্ত সমৃদ্ধ ছিল এবং সুস্পষ্ট ছিল। তাই শিক্ষার্থী, মাস্টার্সের শিক্ষার্থী তোমরা যারা আসো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমাদের বই খুলতে গেলেই উৎস সম্পর্কে জানতেই হবে। অর্থাৎ আমরা ইতিহাসটা, এই বাংলার ইতিহাসটা কোথা থেকে পেলাম এটা আমাদের জানতেই হবে। অতএব তোমরা বসে না থেকে এটার উপর একটা সুন্দর নোট করে নিবে এবং পরবর্তীতে কলেজ খুললে আমাদেরকে দেখাবে। এবং প্রশ্নটা হবে বাংলার মধ্যযুগীয়, আমি আবার বলি, মধ্যযুগীয় বাংলার আর্থসামাজিক ইতিহাসের উৎসসমূহ পর্যালোচনা করো। এই বিষয়টি অবশ্যই তোমরা নোট করে ফেলবে এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি লাগে, তার প্রয়োজন মনে করো, অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবে। তোমরা এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, ঘরেই থাকো। নেক্সটে তোমাদের পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলাপ হবে। তোমরা ঘরেই থাকো, ভালো থাকো।